বন্ধুরা, এই ঘটনাটা কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বড় বাড়িতে বসবাসকারী অরবিন্দ দের পরিবারের। অরবিন্দ দে এবং তার পরিবার মূলত কলকাতায় থাকতেন, কিন্তু কাজের সূত্রে অরবিন্দ দে দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে অবস্থান করতেন। তিনি ব্যাঙ্গালোরে আলফ্রেড হার্ভার্ড লিমিটেড নামের একটি শিল্প সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে কাজ করতেন। 1989 সালে অবসর গ্রহণের পর অরবিন্দ দে ব্যাঙ্গালোর ছেড়ে তার পরিবার নিয়ে কলকাতার রবিনসন স্ট্রিটের নিজেদের পারিবারিক বাড়িতে ফিরে আসেন। এই বাড়িটি অরবিন্দ দের পিতা প্রায় 1950 সালের দিকে নির্মাণ করেছিলেন। পিতার মৃত্যুর পর বাড়িটি দুটি ভাগে বিভক্ত হয়। এক অংশে অরবিন্দ দের ভাই অরুণ দে থাকতেন, আর বাকি বড় অংশটি অরবিন্দ দের পরিবারের দখলে আসে। অরবিন্দ দের পরিবারে তার স্ত্রী আরতি ছাড়াও একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। মেয়েটির নাম দেবযানী এবং ছেলের নাম পার্থ দে। পরিবারটি আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল, তাই বাচ্চাদের পড়াশোনাও শহরের নামকরা স্কুলে করানো হতো। দেবযানী এবং পার্থ দুজনেই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করার পর কলকাতার বিখ্যাত রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হন। সেখান থেকে দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি অর্জন করেন। পার্থ পড়াশোনায় খুবই মেধাবী ছিল, তাই পড়াশোনা শেষ হওয়ার পরই সে বেশ কয়েকটি ইন্টারভিউ দেয় এবং নির্বাচিত হয়। শুরুতে সে ছোটখাটো কোম্পানিতে কাজ করলেও একদিন বিশ্বের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি ইনফোসিসে চাকরির জন্য আবেদন করে এবং নিজের মেধা ও যোগ্যতার জোরে তিনি সেখানে চাকরিও পেয়ে যায়। ইনফোসিস কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়ার পর কয়েক মাস পার্থ বেঙ্গালুরুতে কাজ করেন, কিন্তু কোম্পানি তাকে পদোন্নতি দিয়ে আমেরিকাতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই পার্থ আমেরিকাতে চাকরি করতে চলে যান। কিন্তু তার বোন দেবযানী ইঞ্জিনিয়ারিং করেও আইটি সেক্টরে চাকরি না করে নিজের প্যাশন পূরণ করার সিদ্ধান্ত নেন। আসলে দেবযানী সঙ্গীতের প্রতি অনেক টান ছিল, তাই তিনি বিটেক করার পরেও সঙ্গীত শেখা চালিয়ে যান এবং সঙ্গীতের জগতেই দক্ষতা অর্জন করেন। সঙ্গীতে দক্ষতা অর্জনের পর দেবযানী কলকাতার বিখ্যাত ডন বস্কো স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে যোগ দেন। পরিবারে এখন সবকিছু ভালোই চলছিল। পরিবারের ছেলে মাসে লাখ লাখ টাকা বেতনে আমেরিকাতে চাকরি করছিল, মেয়েও শহরের সেরা স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে কাজ করছিল। বাড়ির প্রধান অরবিন্দ দে এবং তার স্ত্রী আরতি অবসর গ্রহণের পর সুখের জীবন কাটাচ্ছিলেন। কিন্তু সকলের জীবনের শান্তি ও সুখ তখন শেষ হয়ে যায় যখন আরতি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ আরতির কিছু সমস্যা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে আরতির স্তন ক্যান্সার হয়েছে। তড়িঘড়ি করে আরতিকে শহরের বড় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসায় খুব বেশি লাভ হয় না এবং পরীক্ষায় জানা যায় যে স্তন ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছেছে, এখন আর কিছুই করা সম্ভব নয়। এভাবে 2005 সালে ক্যান্সারের কারণে আরতির মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে নিজের মাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য পার্থ আমেরিকা থেকে কলকাতা ফিরে আসেন। ছেলের ফিরে আসার পর ধর্মীয় রীতিনীতি মেনে আরতির শেষকৃত্য সম্পন্ন করা হয়। আরতি এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তার এভাবে চলে যাওয়ায় পরিবারের প্রতিটি সদস্য শোকাহত ছিলেন। তার দুই সন্তান এই শোক ভুলতে পারছিল না যে তাদের মাথার উপর থেকে মায়ের ছায়া সরে গেছে। অন্যদিকে অরবিন্দ দেও গভীর শোকে ছিলেন। সব মিলিয়ে অনেক দিন কেটে যায়, কিন্তু এই তিনজনের শোক কমার নাম নিচ্ছিল না, বরং আরও বেড়ে যায়। সময়ের সাথে সাথে তাঁরা একেবারে চুপচাপ হয়ে যান। এদিকে পার্থের আমেরিকা ফিরে যাওয়ার দিনও কাছে আসছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভারতেই চাকরি করবেন। তাই তিনি আমেরিকা ফিরে যান না এবং ইনফোসিস থেকে ইস্তফা দিয়ে এখন বেঙ্গালুরুতেই চাকরি করতে শুরু করেন। সময় বয়ে যাচ্ছিল, কিন্তু মায়ের মৃত্যুর শোক থেকে পার্থ এখনও বেরিয়ে আসতে পারছিল না। পার্থকে এভাবে চিন্তিত দেখে তার কিছু কাছের মানুষ পরামর্শ দেন যে তুমি তোমার ধ্যান কিছুটা ধর্মের দিকেও লাগাও, এতে তুমি মায়ের মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে পারবে। এরপর পার্থ কিছু ধর্মীয় বই কেনেন এবং সেগুলি পড়া শুরু করেন। এরপর ধীরে ধীরে তার ঝোঁক ধর্মের দিকে হতে থাকে। আস্তে আস্তে পার্থ ধর্মীয় বইগুলিতে এতটাই মগ্ন হয়ে যান যে তিনি বেঙ্গালুরুর টিসিএস কোম্পানি থেকেও ইস্তফা দেন এবং কলকাতায় তার বাড়িতে থাকতে চলে যান। পার্থের বোন দেবযানীর অবস্থাও কমবেশি পার্থের মতোই ছিল। তারও মন এখন পড়াশোনায় বসত না এবং তিনিও সারাদিন চুপচাপ থাকতেন। রিপোর্ট অনুযায়ী 2007 সালে দেবযানীও চাকরি ছেড়ে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। তখন তাদের এই বাড়িতে দুজন ভাড়াটিয়া থাকত, তবে দেবযানী ও পার্থ ফিরে আসার পর উভয় ভাড়াটিয়াকে বাড়ি খালি করে দিতে বলা হয় এবং এখন এই বাড়িতে পার্থ দে, দেবযানী এবং তাদের বাবা অরবিন্দ দে একসাথে থাকতে শুরু করেন। এই তিনজনের বেশিরভাগ সময়ই শুধু ধর্মীয় বই পড়া এবং ধর্মীয় অনুষ্ঠান করেই কাটতে থাকে।
এই সবের প্রভাবে তারা ধীরে ধীরে সমাজ থেকে দূরে চলে যেতে থাকেন, এমনকি তাদের কাছের আত্মীয়দের সাথেও তাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়। এইসবের মধ্যে সময় যাওয়ার কারণে তাদের বয়সও অনেক বেশি হয়ে যায় এবং উভয় সন্তানই বিয়েও করেন না। পরের কয়েক বছর একই রকমভাবেই চলতে থাকে। এখন সাল আসে 2015, আরতি মারা গেছেন প্রায় 10 বছর হয়ে গেছে। তারপর থেকেই তারা তিনজন শুধু বইয়ের মধ্যে ডুবে থেকে নিজেদের বাড়ির ভিতরে বন্দী হয়েছিলেন। তারা এখন বাড়িতে রান্না করার পরিবর্তে বাইরের খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। বাইরে থেকেও তারা নিজেরা খাবার আনতে যেতেন না, বরং সবকিছু গার্ড দিয়ে আনাতেন এবং গার্ডের কাছ থেকে তারা প্রধান গেটেই জিনিসপত্র নিয়ে নিতেন। এছাড়াও তারা প্রচুর পরিমাণে পিৎজা ও বার্গারও অর্ডার করতেন। এইভাবেই সময় কাটছিল। তারপর 10 জুন 2015 সালে এই বাড়ির আশেপাশে বসবাসকারী কিছু লোক লক্ষ্য করেন যে বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পুলিশকে জানান এবং কিছুক্ষণ পরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেড টিমকেও ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়। পুলিশ যখন এই বাড়িতে প্রবেশ করে তখন জানতে পারে যে দরজা ভেতর থেকে বন্ধ, তাই পুলিশ দরজায় টোকা দেয়। কিছুক্ষণ পর পার্থ দরজা খোলে এবং পুলিশকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা কেন এসেছেন? জবাবে পুলিশ কর্মীরা বলেন, আপনাদের বাথরুম থেকে ধোঁয়া উঠছে, সম্ভবত সেখানে আগুন লেগেছে। জবাবে পার্থ বলেন, সেখানে কোনো আগুন লাগেনি, বাড়ির ভিতরে সবকিছু ঠিক আছে। বাথরুম থেকে এখনো কিছু ধোঁয়া আসছিল, তাই পুলিশ কর্মীরা জোর দিয়ে বলেন, বাথরুম থেকে ধোঁয়া ওঠার খবর এসেছে এবং আমাদের তা দেখতে হবে। এরপর পুলিশ কর্মীরা বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং সরাসরি বাথরুমের দিকে যান। বাথরুমের কাছে গিয়ে জানা যায় যে বাথরুমের দরজা তো ভেতর থেকে বন্ধ। পুলিশ কিছুক্ষণ দরজা ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ভেঙে ফেলার পর যে দৃশ্য দেখা যায় তা দেখে যে কেউ আঁতকে উঠবে। বাথরুমের ভিতরে বাড়ির প্রধান অরবিন্দদের পোড়া লাশ ছিল। কাছেই একটি বোতল ছিল যাতে কিছু পেট্রোল ছিল। সেখানেই একটি দেশলাইয়ের বাক্স ছিল যা অনেকটাই পুড়ে গিয়েছিল। বাথরুমের বাইরেই একটি নোটও পাওয়া যায় যাতে লেখা ছিল, আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি, আমার মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করা যাবে না। ৭৭ বছর বয়সী অরবিন্দ দে। এই দৃশ্য দেখে পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গেই বুঝে যান যে অরবিন্দ দে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশ সঙ্গে সঙ্গেই লাশটি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে বাবার লাশ দেখে পার্থ পাগলের মতো আচরণ করতে শুরু করে। পার্থের কাণ্ড দেখে পুলিশ কর্মীরা হতবাক হয়ে যান। তাদের মনে হয় হয়তো পার্থ নাটক করছে, অথবা সত্যিই বাবার মৃত্যুতে সে পাগল হয়ে গেছে। পার্থের অবস্থা এতটাই খারাপ ছিল যে 2 পুলিশ কনস্টেবলকে পার্থের উপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়। পুলিশের নজরদারি সত্ত্বেও পার্থ এমন সব কাজ করতে থাকে যে পুলিশ কর্মীরাও খুব বিরক্ত হয়ে যান এবং শেষ পর্যন্ত তারা তাকে নিজেদের সাথে করে শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যায়। থানায় এসে পার্থ এমন সব কথা বলতে থাকে যা শুনে কেউই বুঝতে পারছিল না যে আসলে সে কি বলতে চাইছে। সে কখনো কাঁদতে শুরু করত তো কখনো একেবারে পাগলের মতো আচরণ করত। যখন অনেকক্ষণ ধরে পার্থ এরকম করতে থাকে তখন সেখানে উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মনে হয় যে সম্ভবত এমন কিছু কথা আছে যা পার্থ তার মনের মধ্যে চেপে রেখেছে। তাই পরিস্থিতি আঁচ করে সেই পুলিশ অফিসার পার্থকে বলেন, তুমি ঘাবড়িও না, তুমি আমাকে তোমার বড় ভাই মনে করে কথা বলো, তোমার মনে যা আছে তা আমার সাথে শেয়ার করো। পুলিশ কর্মীর কথা শুনে পার্থ ভেঙে পড়ে এবং সে প্রথমে পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তারপর বলেন, আমি যা করেছি তা আইনের দৃষ্টিতে অপরাধ হতে পারে, কিন্তু আমি শুধু তাদের ভালোবাসায় এসব করেছি। আমি তাদের নিজেদের থেকে দূরে যেতে দিতে পারি না, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। তাদের ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও আমার অসম্ভব মনে হয়। পার্থের সাথে কথা বলা সেই অফিসার পার্থের কথা শুনে এতটাই বিভ্রান্ত হয়ে যান যে তিনি সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার মুরলীধর শর্মাকে ফোন করেন এবং পার্থের বলা সমস্ত কথা তাকে জানান। সমস্ত কথা শুনে মুরলীধর আবার পার্থের বাড়িতে তল্লাশি চালানোর পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরেই একটি দল পার্থদের বাড়িতে তল্লাশি চালানোর জন্য রওনা হয়। তদন্তের সূত্রে যখন পুলিশ কর্মীরা উপরে যান তখন তারা দেখেন যে সেখানকার দরজা বন্ধ। কোনোভাবে তারা দরজাটি খোলেন। দরজা খুলতেই যা সামনে আসে তা দেখে পুলিশ কর্মীরা স্তব্ধ হয়ে যায়। দরজা খুলতেই একটি ভয়ানক আওয়াজ পুলিশ কর্মীদের কানে আসে। এই আওয়াজ শুনেই পুলিশ কর্মীরা হতভম্ব হয়ে যায়। তাদের মনে হয় যেন কোনো ভূত প্রেতের আওয়াজ,
তবুও পুলিশ কর্মীরা সাহস করে বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং তারা দেখেন যে পুরো বাড়ি ভেতর থেকে মাঝারি আলোয় ভেজা আছে এবং বাড়ির প্রতিটি কোণ থেকে মন্ত্র জপের আওয়াজ আসছে। বাড়িটি কেবল বইয়ে ভর্তি ছিল এবং বাড়ির প্রায় সব অংশে কাগজের ছোট ছোট টুকরো পড়েছিল যেগুলিতে কিছু কিছু লেখা ছিল। বাড়ির ভিতরের পুরো পরিবেশটাই ভুতুড়ে ছিল। এমন মনে হচ্ছিল যেন বাড়ির ভিতরে জাদুটোনা চলছে। কোনো সাধারণ মানুষ হলে হয়তো এই দৃশ্য দেখে পিছে ফিরে পালাতো, কিন্তু পুলিশ কর্মীরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে পুরো বাড়ি তল্লাশি করার সিদ্ধান্ত নেন এবং আগে যা কিছু তারা পান তা দেখে সবার পায়ের তলার মাটি সরে যায়। তদন্ত চলাকালীন পুলিশ কর্মীরা সেই ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেন যেখানে পার্থ থাকত। ঘর খোলা হলে পুলিশ কর্মীরা দেখেন যে ঘরের ভিতরে মেঝেতে খাবার ও পানীয় জিনিস রাখা আছে। এছাড়া বিছানার উপরেও অনেক শুকনো ফল এবং জলের গ্লাস রাখা আছে। একই সাথে পুলিশ কর্মীরা দেখেন যে বিছানায় চাদর ঢাকা অবস্থায় কেউ একজন ঘুমাচ্ছে। কিছুক্ষণ পুলিশ কর্মীরা মনোযোগ দিয়ে চাদরের দিকে তাকিয়ে থাকেন, তখন জানতে পারেন যে চাদরটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা এমন ছিল যেন আজই বিছানো হয়েছে। ঘুমন্ত ব্যক্তিকে দেখে পুলিশ কর্মীদের মনে একটি প্রশ্ন জাগে, এতক্ষণ ধরে বাড়িতে এত হইচই হচ্ছে, তবুও এই ব্যক্তিকে, যে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে এবং তার ঘুম ভাঙেনি। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুলিশ কর্মীরা কম্বল সরান, কিন্তু কম্বল সরাতেই তারা যে দৃশ্য দেখেন তা দেখে তাদের গা কেঁপে ওঠে। কারণ কম্বলের ভিতরে একটি মানুষের কঙ্কাল পড়েছিল। সেই কঙ্কালটিকে খুব ভালোভাবে নতুন কাপড়ও পরানো হয়েছিল এবং কঙ্কালটিকে এমনভাবে রাখা হয়েছিল যেন কেউ ঘুমাচ্ছে। পুলিশ কঙ্কালের আশেপাশে তল্লাশি চালায়, তখন এই নরকঙ্কালের আশেপাশে দুটি কুকুরের কঙ্কালও পাওয়া যায়। পুলিশ এই সব কিছু তৎক্ষণাৎ নিজেদের হেফাজতে নেয় এবং আরও তদন্তের জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। এর পরেও তল্লাশি চলতে থাকে। তল্লাশির সময় পুরো বাড়ি থেকে এক দুটি নয়, বরং পুরো 20,000-এর বেশি বই উদ্ধার করা হয়। এই বইগুলির মধ্যে বেশিরভাগই ছিল আত্মার রহস্য সম্পর্কিত বই, মৃত্যুর পরের রহস্য, ঈশ্বর, বিশ্ব ইত্যাদি সম্পর্কিত রহস্যের বই। বাড়ির ভিতর থেকে 12টি ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের লাইট ও কয়েক ডজন স্পিকার এবং সাউন্ড সিস্টেম উদ্ধার করা হয়। বাড়ির ভিতর থেকে শত শত ডায়েরি এবং হাতে লেখা নোটও উদ্ধার হয়। আসলে দরজা খোলার সাথে সাথেই যে ভয়ানক আওয়াজ পুলিশ কর্মীদের স্বাগত জানিয়েছিল তা সাউন্ড সিস্টেমে সেট করা ছিল। এছাড়াও যে মন্ত্র জপের আওয়াজ আসছিল তাও সাউন্ড সিস্টেম থেকেই আসছিল। পুরো বাড়িতে, এমনকি রান্নাঘর, বাথরুম এবং সমস্ত ঘরে সকলের নজর এড়িয়ে স্পিকার লাগানো ছিল, যেগুলিতে সব সময় ধর্মীয় মন্ত্র বাজতে থাকত। এই সব কিছু দেখে পুলিশ কর্মীরা বুঝতে পারছিলেন না যে আসলে ব্যাপারটা কি। এরপরেই পার্থদের কাছে আবারও জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সে যা খুলাসা করেন তাতে একবারের জন্যেও কারো বিশ্বাস হয়নি। পার্থ জানায় যে মায়ের মৃত্যুর পর আমরা সবাই খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। এরপর কেউ একজন আমাদের ধর্মীয় বই পড়ার পরামর্শ দেয় যাতে আমরা শান্তি পেতে পারি। এরপরে আমরা সবাই এতটাই গভীরভাবে এই সব বিষয়ে ডুবে যাই যে দিনরাত শুধু এই সবের প্রতি মনোযোগ দিতে থাকি। বাড়ির সদস্যদের তো ছেড়েই দিন, বাড়ির কুকুরও এখন বাইরে যেত না, বরং মাসের পর মাস শুধু বাড়ির ভিতরেই বন্দী থাকত। পার্থের মতে সময় এভাবেই কেটে যাচ্ছিল যে 2014 সালে বাড়িতে থাকা দুটি কুকুরের মৃত্যু হয়। কুকুরের মৃত্যুতে দেবযানী খুব বেশি কষ্ট পান, কারণ যখন থেকে তারা তিনজন প্রায় বাড়ির ভিতরেই নিজেদের বন্দী করে নিয়েছিলেন, তখন এই নিঃসঙ্গতায় তাদের কুকুরই তাদের সাথে থাকত। এই কারণে কুকুরদের প্রতি দেবযানীর অগাধ ভালোবাসা ছিল। কিন্তু কুকুরগুলোর মৃত্যুর পর দেবযানী ভীষণ মনমরা হয়ে যান। দেবযানীকে এমন দেখে পার্থ বলেন যে আমরা তাদের না তো বাইরে নিয়ে যাব, আর না কুকুরের মৃত্যুর ব্যাপারে কাউকে কিছু বলবো, বরং তাদের আমরা নিজেদের কাছেই রাখব, যাতে তারা আমাদের থেকে দূরে না যেতে পারে। এরপরে উভয় মৃত কুকুরকে বাড়ির ভিতরেই দেবযানীর ঘরে রাখা হয় এবং সেই মৃত কুকুরদের খুব ভালোভাবে যত্ন নেওয়া হতো। পার্থের বর্ণনা অনুযায়ী কুকুরদের মৃত্যুর পর দেবযানীও ধীরে ধীরে আগের চেয়েও অনেক বেশি নিস্তব্ধ থাকতে শুরু করেন এবং খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। শুধু সামান্য একটু জল পান করতেন। খুব বেশি ক্ষুধা পেলে কিছু শুকনো খাবার বা ফল খেয়ে নিতেন। এই সময় একদিন দেবযানী বলেন যে ঘরে অনেক অশুভ শক্তি রয়েছে, এখানে খারাপ আত্মাদের বাসা হয়ে গেছে, তাই আমাদের জীবনে এই সমস্যাগুলো আসছে। যে আমাদের কাছাকাছি আছে সেই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তাই আমাকে একটি উপবাস রাখতে হবে যাতে ঘরের শান্তি আবার ফিরে আসে। এরপরেই দেবযানী উপবাসে চলে যান এবং এই সময় ডিসেম্বর মাসের শেষে তারও মৃত্যু হয় হার্ট অ্যাটাকের কারণে।
মৃত্যুর সময় দেবযানীর বয়স ছিল 50 বছর। পার্থের মতে সে তার বোনকে খুব বেশি ভালোবাসত এবং তাকে নিজের থেকে দূরে করতে চাইত না। তাই বোনের মৃত্যুর পর সে সিদ্ধান্ত নেয় যে তার লাশকেও সে চিরকাল তার ঘরেই রাখবে, যাতে সে তার থেকে দূরে না হয়। প্রথমে বাবা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, কিন্তু পার্থ তাকে এই বিষয়ে বিশ্বাস দেয় যে আমরা যে এতদিন ধরে ধর্মীয় বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি এবং সেই শিক্ষা অনুযায়ী এক সময় বাদে দেবযানীর আত্মা ফিরে আসবে এবং সে আবার জীবিত হয়ে যাবে। বিভিন্ন যুক্তি দিয়ে পার্থ তার বোনের দেহ ঘরের ভিতর রাখার জন্য পিতাকে রাজি করিয়ে নেয়। এতটাই নয়, সে দেবযানীর মৃত্যুর খবর কাউকে জানতে দেয়নি। এমনকি যখন দেবযানীর সম্পর্কে কিছু আত্মীয় ফোন করে জিজ্ঞাসা করেন, তখন পার্থ তাদের বলেন যে দেবযানী কোনো আশ্রমে গেছে এবং সেখানে সে ধ্যানে মগ্ন আছে। লাশের পচনের কারণে যাতে দুর্গন্ধ বাইরে না যায় সেজন্য সব সময় ঘরের এসি চলত এবং জানালা দরজা ভালোভাবে কাপড় দিয়ে সিল করে দেওয়া হয়েছিল যাতে লাশের পচনের গন্ধ বাইরে না ছড়ায় এবং কাউকে কোনো সন্দেহ না হয়। এরপর 11ই মে 2015-তে পার্থের 44তম জন্মদিন পালিত হয়। এই উপলক্ষে তার চাচা চাচি কেক নিয়ে তার বাড়িতে আসেন। পার্থের পরিবার এবং চাচা চাচির মধ্যে বাড়ি ও সম্পত্তি নিয়ে বন্টনের সম্পর্ক ভালো ছিল না। তাই পার্থ গেটের সামনেই কেকের একটি ছোট টুকরো কেটে খেয়ে নেয় এবং তাদের ফিরে যেতে বলে। চাচা চাচি বুঝতেই পারেননি যে বাড়ির ভিতরে 2টি কুকুর এবং একজন মানুষের লাশ রাখা আছে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় পার্থ জানায় যে সে তার বোন দেবযানীর লাশকে তার নিজের ঘরের বিছানায় রেখে দিয়েছিল এবং রাতে সেই লাশের পাশেই ঘুমাত। পার্থ আরও দাবি করেন যে প্রায়ই রাতে তার বোনের আত্মা তার কাছে আসত এবং তার সাথে কথা বলত। পার্থ এতটাই বিশ্বাস করত যে তার বোন আবার জীবিত হবে, তাই সে প্রতিদিন তার বোনের কঙ্কালকে নাস্তা করাত, তারপর দুপুরের খাবার দিত এবং রাতের খাবারও তার সাথে খেত। এছাড়াও সে তার বোনের জন্য শুকনো ফল, পিৎজা ইত্যাদি অর্ডার করত। সে প্রতিদিন বিছানার চাদর এবং কম্বল বদলাত, এমনকি তার বোনের কঙ্কালের জামাকাপড়ও প্রতিদিন পরিবর্তন করত। এই খুলাসার পর পুলিশ হতবাক হয়ে যায় এবং পার্থকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু সে তার পিতার আত্মহত্যায় কোনো ভূমিকা পালন করেনি এবং তার বোন বা কুকুরদেরও হত্যা করেনি। তাই পার্থের বিরুদ্ধে শুধুমাত্র আইপিসির ধারা 268 আর 269 এর অধীনে মামলা দায়ের করা যায়। তবে পুলিশ সন্দেহ করেন যে পার্থ হয়তো দেবযানীকে বিষ দিয়ে বা অন্য কোনো উপায়ে হত্যা করেছে। তাই ফরেনসিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের শুনানির পর পার্থকে মানসিকভাবে অসুস্থ বিবেচনা করে তাকে অবিলম্বে মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। ডাক্তাররা জানান যে পার্থ সম্পূর্ণরূপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, কারণ গত 6 মাস ধরে সে তার বোনের কঙ্কালের সাথে বসবাস করছিল। এর ফলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং তার শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। কয়েক মাস চিকিৎসার পর যখন তার অবস্থার কিছু উন্নতি হয়, তখন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাকে বাড়ি পাঠানোর বদলে মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠানে পাঠানো হয় যাতে সে মানুষের সেবা করতে পারে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। যখন এই ঘটনার সত্যতা মানুষের কাছে পৌঁছায়, তখন লোকেরা পার্থের বাড়ি দেখতে ভিড় জমাতে শুরু করেন। 2015 সালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 200 থেকে 400 মানুষ এই বাড়ি দেখতে আসত। এই ঘটনা কয়েক মাস ধরে চলেছিল এবং মিডিয়া এই বাড়িকে কলকাতা হাউস অফ হরর নামে অভিহিত করে। এই খবর শুধু কলকাতাই নয়, জাতীয় মিডিয়াতেও ব্যাপকভাবে প্রচারিত হয়, যা সারা দেশের মানুষের আগ্রহ আকর্ষণ করে। কিছু মাস মিশনারিজ অফ চ্যারিটিতে কাটানোর পর যখন পার্থের অবস্থা আরও উন্নত হয়, তখন তাকে সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে ফরেনসিক রিপোর্টে দেবযানীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয় এবং তার শরীরে কোনো বিষের চিহ্ন পাওয়া যায়নি। তাই মামলা বন্ধ করে পার্থকে মুক্তি দেওয়া হয়। মিশনারিজ অফ চ্যারিটি থেকে ছাড়পত্র পাওয়ার পর পার্থ আবার তার সেই বাড়িতে ফিরে আসে যেখানে সে 6 মাস ধরে তার বোনের কঙ্কালের সাথে বসবাস করেছিল। তবে বাড়িতে ফিরে সে বেশি দিন থাকেনি এবং কিছুদিন পরেই বাড়িটি বিক্রি করে দেয়। খবর অনুযায়ী সে বাড়িটি প্রায় 40 কোটি টাকায় বিক্রি করে। এরপর সে বেশিরভাগ টাকা ব্যাংকে জমা রাখে এবং নিজে কলকাতার কেন্দ্রীয় এলাকায় একটি ছোট ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করে। সেখানেও সে সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে জীবনযাপন করছিল। 2015 থেকে 17 সাল পর্যন্ত সে এই ফ্ল্যাটে বসবাস করে। কিন্তু 2017 সালে আবারও এমন কিছু ঘটে যা সবাইকে ভাবতে বাধ্য করে। 21শে ফেব্রুয়ারি 2017 তারিখে পার্থ যে ফ্ল্যাটে থাকত সেখানকার বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
এই দেখে আশেপাশের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর তারা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং তারা বাথরুমের দিকে যায়, কিন্তু বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ বাথরুমের দরজা খুলে দেখেন যে ভিতরে পার্থের পুড়ে যাওয়া লাশ পড়ে আছে। পাশেই পেট্রোলের খালি ক্যান এবং পুড়ে যাওয়া ম্যাচস্টিকের তেলিও রয়েছে। অর্থাৎ 2015-তে যেভাবে পার্থের পিতা আত্মহত্যা করেছিলেন, ঠিক একইভাবে পার্থ আত্মহত্যা করে। ঠিক একইভাবে 46 বছর বয়সে পার্থ তার জীবনলীলা সমাপ্ত করে। এভাবে মাত্র কয়েক বছরের মধ্যে একটি সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যায়। বলা হয় যে মায়ের মৃত্যুর পর এই তিনজনের মধ্যে একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় এতটাই প্রবল হয়ে উঠেছিল যে এই ভয়ের কারণে দেবযানী এবং পার্থ বিয়ে করেননি। পার্থের বাড়ি থেকে যে ডায়েরি এবং হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছিল তার তদন্তে বেশ কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে একটি তথ্য ছিল মায়ের মৃত্যুর কয়েক মাস পর থেকেই বাড়ির 3 সদস্য মুখে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং তারা শুধুমাত্র কাগজে লিখে একে অপরের সাথে যোগাযোগ করতেন। এই কারণেই বাড়ির প্রায় সব জায়গায় ছোট ছোট নোট পাওয়া গিয়েছিল। এমনকি রান্নাঘর, বাথরুম, বিছানা, সোফা সব জায়গায় নোট ছড়িয়েছিল। পার্থের বাড়ি থেকে উদ্ধার করা নোটগুলোর মধ্যে কিছু নোট এমনও ছিল যার ভিত্তিতে কিছু সংবাদপত্র পার্থ এবং দেবযানীকে নিয়ে খুবই গভীর এবং চমকপ্রদভাবে দাবি করেছিল। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছিল যে পার্থ ও দেবযানীর সম্পর্ক সাধারণ ভাই বোনের সম্পর্কের মতো ছিল না, বরং কিছুটা অস্বাভাবিক ছিল। নোটগুলো থেকে ইঙ্গিত মিলেছিল যে পার্থ দেবযানীর কঙ্কালের যত্ন নিতেন এবং তার সঙ্গে এমন আচরণ করতেন যা স্বাভাবিক নয়। তবে এসব দাবির কোনো প্রমাণ নেই, তাই সত্যি কিনা বলা সম্ভব না। এই পুরো ঘটনা সম্পর্কে আমরা শুধু এটুকুই বলতে পারি, সম্ভবত এটা পারস্পরিক ভালোবাসার এক প্রকার পাগলামি ছিল। মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে প্রত্যেকেরই ভালোবাসা থাকে, কিন্তু সম্ভবত এই পরিবার সেই ভালোবাসায় একটু বেশি হারিয়ে গিয়েছিল। এতটাই হারিয়ে গিয়েছিল যে তারা তাদের বোধশক্তি এবং শেষ পর্যন্ত জীবনটাই হারিয়ে ফেলে। বন্ধুরা, এই পুরো ঘটনাটি জানার পর আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটি লাইক এবং শেয়ার করুন। যদি আপনি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চলে যাওয়ার আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে নিন। ক্রাইমের দুনিয়া থেকে জড়িত এমনই অন্যান্য ঘটনার সত্যিকারের গল্প জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।